প্রথমেই মা মাটি মানুষের সরকার। আচ্ছা, মা মাটি মানুষ, আপনি যদি ইতিহাসটা ঘাটেন দেখবেন ভৈরব গঙ্গোপাধ্যায়ের একটা যাত্রাপালা ছিল, নট্য কোম্পানি। সেই যাত্রাপালার নাম ছিল মা মাটি মানুষ। এটা বাংলাদেশের স্লোগান। পশ্চিমবঙ্গে চাকরি চলে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে। এরা গায়ের জোরে ভোটে জিতত, গায়ের জোর ভয় দেখিয়ে ভোটে জিতত এবং ভোটের পর সন্ত্রাস করে এটা সবসময় ভয় দেয়। কিন্তু যে পরিমাণ তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এগুলো নিয়েও তো সাধারণ মানুষ আপনি চিন্তিত। যদি সেই উদাহরণ চান, আমি একদম পুরো কংগ্রেস আমল থেকে এখনো পর্যন্ত সবটা দিতে পারি। আমাদের সাম্প্রদায়িক বলা হয়, মোদির জন্য অপেক্ষা করতে হয়েছিল যে 3 তালাক প্রথা তুলতে। তালাক তালাক বলে দিলাম আর বিয়ে করতে থাকলাম। আমরা দেখছি অন্য রাষ্ট্রপ্রধানরা তার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে, নমস্কার করছে, তাকে বুকে জড়িয়ে ধরছে। এই যে ভারতবর্ষের একটা গর্ব, পশ্চিমবাংলার মানুষ তাতে যুক্ত থাকবে না? সারা ভারতবর্ষের আত্মা হচ্ছে পশ্চিমবাংলা। কিন্তু আমরা তো এটাও শুনেছি যে মোদি আর মমতা, এই যে দুটোকে কোট আনকোট দিয়ে বলা হতো যে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে, তারা দুজনে মিলে এই ব্যবসাটা করবে। কালচারাল সেন্টার, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, গিমিক চিমিক দিয়ে এই চলেছে। আগের বার পায়ে ব্যান্ডেজ নিয়ে ঘুরে জিতে গেছিল। আর কিভাবে অভয়ের আন্দোলনটা হয়েছে, মানুষের আন্দোলন। সিপিএম বলে আমরা করেছি। আজকে যখন সেই সিপিএমই আবার ন্যারেটিভ তৈরি করছে, বিচারটা পায়নি, তার মা জানে কেন ওই প্রমাণটা লোড হয়েছে, তার ভেতরের জ্বালা, সেই সিস্টেমে ঢুকে তার শাস্তি দিতে চাইছে। সবাই ছিনতাই করার ধান্দায় আছে। তারপরে আন্দোলন কি হলো, লোপাট কিভাবে হলো, মানুষের কাছে পরিষ্কার। আর রূপকার করে টালিগঞ্জের রূপকার অরূপ বিশ্বাস যে একটা জলের বোতল ছাড়ে না, মেসিকে সে ঢেকে রাখে। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে। 10টা বছর পরিবর্তনের জন্য মানুষ একেবারে হাউতাশ করছিল, এবং এই পরিবর্তনের পর সকলে একেবারে নতুনভাবে বাঁচার দিক দেখছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যাদবপুরের সহসভাপতি, সাংগঠনিক জেলার সহসভাপতি গোবিন্দ দাস। আমরা আজকে তাকে পেয়ে সত্যি খুব খুশি, এবং ভবিষ্যতের জন্য কি কাজ হতে চলেছে, কি হবে, এতদিন তিনি শাসক দল থাকাকালীন কি ফেস করেছেন, আপনাদের সঙ্গে আজকে তার সরাসরি সবটা থাকবে। গোবিন্দ দা, প্রথমে তোমাকে অনেক অনেক স্বাগত। এবং এই যে 10 বছরের পরিবর্তন, এটা তো একেবারে নতুন জীবনের জন্য একটা আশা, এবং সকলে খুশি। যারা শাসক দলে কাজ করেছে তারাও খুশি হয়েছে, যারা কাজ করেনি তারাও খুশি হয়েছে। 10টা বছর যখন স্ট্রাগল করছিলে, এতটা ভরসা ছিল মানুষ এরকম ভাবে গেরুয়া ঝড় তুলতে পারে? বিষয়টা হচ্ছে 34 বছরের একটা অপশাসন, সেই অপশাসনকে সরিয়ে মানুষ পরিবর্তন চেয়েছে। কারণ তারা নেতায় দেখেছে, বানতলা দেখেছে, বিভিন্ন আনন্দমার্গীদের হত্যা দেখেছে, এরকম অনেক কিছু দেখেছে। দেখার পর মানুষ দেখলো যে এখানে তো সব কারখানাগুলো চলে গেল। আমাদের হুগলি নদীর দুধার একেবারে হাওড়া থেকে বজবজ শুধু কালো ধোঁয়ায় ভর্তি ছিল। একটা সময় অমিতাভ বচ্চনকেও কাজ খুঁজতে খুঁজতে কলকাতায় আসতে হয়েছিল। তার মানে সারা ভারতবর্ষের ডেস্টিনেশন ছিল এই পশ্চিমবাংলা, অর্থাৎ কলকাতা। স্বাধীনতার পর 4র্থ ইকোনমিতে পশ্চিমবাংলা এগিয়েছিল। মৎস্যচার, রানী রাসমণি ব্যবসায়ী ছিল মাছে। তো সুতরাং সেই দিক থেকে আমরা যে 34 বছরের একটা দলীয়, সবকিছুতে দলীয়করণ, সেই দলীয়করণের মাধ্যমে 34 বছর পশ্চিমবাংলার সমস্ত কিছু, শিল্প, সংস্কৃতি, সবটা দলীয়করণ হয়ে গেছিল। তার থেকে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। তা সবাই মিলে একত্রিত হয়ে একজনকে সামনে মুখ রেখে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জিকে সঠিক পরিবর্তন দেবে। কিন্তু পরিবর্তনটা যখন হলো, তখন রাজ্যের দেনা হাতে ছিল হচ্ছে 1,92,000 কোটি টাকা। আর আজকের 26 সালে 8,00,000 কোটি টাকার উপর দেনা। তার মানে
পশ্চিমবাংলাটা শ্মশানে রূপান্তরিত হচ্ছে। তারপরে যা ঘটনাগুলো ঘটেছে, যার উন্নয়নের করার কথা ছিল, কারণ সিঙ্গুরের থেকে শিল্পটা গেছে, তার ইগোর ভিত্তিতে সেখানে সে সর্ষে চাষ করছে, বেকারদের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা মানুষ চেয়েছে, কারণ আমরা পশ্চিম বাংলাদেশ আর দেখতে চাইনি। কারণ আমরা যখন বাংলাদেশের ঘটনা দেখলাম, চিন্ময় প্রভুকে দেখলাম, আমরা যখন দীপু দাসের মতন একজন যুবককে দেখলাম যে তাকে উল্টে মেরে একদম জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, যেটা বামফ্রন্ট আমলে আমরা বিজন সেতুতে আনন্দমার্গীদের দেখেছি, জ্যান্ত মানুষদের পুড়িয়ে মারা, 16 জন সন্ন্যাসী এবং একজন সন্ন্যাসিনীকে। তো সুতরাং ডিফারেন্স কিছু পাচ্ছি না আমরা কিছু, কারণ হরগোবিন্দ দাস আর চন্দন দাস মারা গেছে। বামপন্থীদের মতাদর্শও ফেল, তাদের ন্যারেটিভও ফেল, কারণ তারা আর নতুন করে মানুষ শূন্য থেকে মহাশূন্যে পরিণত করার। তারপরে যখন দেখি আমরা মোহাম্মদ সেলিমকে হুমায়ুনের সঙ্গে হোটেলে গিয়ে প্রেম করতে, মানে কাকলেট খেতে, 21খানা কমিশন করে একটাও হয়নি। তৃণমূলের যারা শহীদ, ঠিক ঠিক, সেই শহীদদেরও পর্যন্ত বিচার হয়নি। 21খানা কমিশন করেছিল। যে গুলি চালানোর অর্ডার দিল, যে গুলি চালালো, তাকেই সে যাদবপুরে মুখ্যমন্ত্রীকে হারানোর প্রার্থী করে দিল। তার মানে মানুষের মনের ভেতরে একটা আমাদের পশ্চিমবাংলার সুস্থ সাংস্কৃতিক এইসব ছিল, আর গণতন্ত্র বলে কিছু ছিল না। এখন যে যাই বলুক, ধোয়া তুলসী পাতা হোক, 21 সালে আমি দেখেছি যে কিভাবে বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙা হয়েছে। 21 সালে আমি দেখেছি বিজেপির কার্যকর্তারা অটো চালাতে পারেনি। আমি দেখেছি বাজারে কোনো ব্যবসা করতে পারেনি। দিনের পর দিন হাজার হাজার মানুষ বাড়ি ছাড়ার, পশ্চিমবঙ্গে চাকরি চলে গেছে, চাকরি, স্কুল বন্ধ হয়ে গেছে, যোগ্য 8268টা স্কুল বন্ধ হয়ে গেছে। একদম একদম। এবং আজকে আমার পশ্চিমবাংলার সংস্কৃতি, বাংলা অস্মিতার কথা বলে, সেখানে আরবীয় সংস্কৃতি। আমি মাকে মা বলতে পারবো না, একদম আমাকে আম্মা বলতে হবে। আকাশকে আমি আর আকাশ ভরা সূর্য তারা বলতে পারবো না, আমাকে বলতে হবে আসমান। তো সুতরাং এই পরিবর্তন যে প্রকৃত একটা পরিবর্তন, তা মানে একদম আমরা বুঝতে পারছিলাম। আর এইটা একদিনে হয়নি। আমরা সাংগঠনিক কাজ করেছি, আমরা প্রাইমারি মেম্বার করেছি, ডিজিটালি প্রাইমারি মেম্বার করেছি, তারপরে যারা এই প্রাইমারি মেম্বারগুলো করেছে তারা অ্যাক্টিভ মেম্বার হয়েছে, তারপরে আমরা পরিবর্তন যাত্রা করে পরিবর্তন সংকল্প করেছি। আরামবাগে প্রথম এসে এই পরিবর্তনের ডাক দেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা এক নরেনকে চিকাগোতে দেখেছিলাম সনাতন ধর্মকে, আর সারা বিশ্ব এখন দেখছে যে একজন প্রধানমন্ত্রী, যে ভারতবর্ষ 150 কোটি দেশের মানুষ, সেই মানুষগুলো কিভাবে আমরা দেখছি অন্য রাষ্ট্রপ্রধানরা তার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে, নমস্কার করছে, তাকে বুকে জড়িয়ে ধরছে। এই যে ভারতবর্ষের একটা গর্ব, পশ্চিমবাংলার মানুষ তাতে যুক্ত থাকবে না? সারা ভারতবর্ষের আত্মা হচ্ছে পশ্চিমবাংলা। বন্দে মাতরমটা আমরা করি কার জন্য? পশ্চিমবাংলায়। সকলে এবার যে ভোট দিয়েছে, একেবারে গেরুয়া ঝড় যেভাবে আমরা দেখেছি, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী যারা ছিলেন বা যারা তার সাপোর্টে ছিলেন, একেবারে ভোট দিয়েছেন যারা যারা মোদিকে দেখে ভোট দিয়েছে, এবং প্রার্থীকে ছিল সেটার থেকেও বড় কথা যে কে দাঁড়িয়েছে, একদম মুখকে আমাদের একদম প্রধানমন্ত্রীকে দমদমের সভাও মোদিজি যা বলেছেন, তারপরে ব্রিগেডের সভা, ধাপে 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 অনেক পরিশ্রম করে সংগঠন করে মানুষের মধ্যে আমরা বোঝাতে পেরেছি যে এই সরকারটা থাকলে ওই সরকারি কর্মচারীরা কুকুরের সঙ্গে তুলনা। যাদবপুর তো একেবারে কঠোর সিপিএম, সেখান থেকে দাঁড়িয়ে যখন এর প্রচারগুলো করছিলেন, বামপন্থীরা যা ন্যারেটিভ আগে তৈরি করতো, এখন এই ডিজিটাল ইন্ডিয়ার জন্য একটা বাচ্চা ছেলেও সব জানে। আপনি আমায় বলুন, সাউথ সিটিতে যখন আমি দরজা খুলে ঠান্ডা হাওয়া খেতে চাই, ওখানে কি ছিল? উষা কারখানা ছিল। আমি যখন যাদবপুর সুলেখার সামনে যাই, সুলেখা ইঙ্কের কারখানা ছিল, তাকে উন্নত করা যেত। বানতলার কি অবস্থা আছে, কসবা ইন্ডাস্ট্রিয়াল কোথায়? ফলতা ছেড়ে দিন, আমার কসবায়ও তো ছিল। তার মানে শিল্প জোন নষ্ট, ভেরিগুলো ভর্তি। আমাকে পার্টি যখন আমি 6 তারিখ পর্যন্ত এখানে ছিলাম, সর্বরী মুখার্জি এখানে প্রার্থী ছিলেন, নমিনেশনের পর আমাকে পার্টি সর্বসম্মতভাবে, এবং প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, আপনারা জানেন সেই 21 সালে ভোট লুট আটকাতে গিয়ে গুলি চালানো,
শীতল করছি। তার আমি চিফ ইলেকশন এজেন্ট হিসেবে সোনারপুরে যাই। আমি প্রথম গিয়ে দেখি থানা হচ্ছে তৃণমূলের ব্লক অফিস। ফিরদৌসী বেগম এবং তার নজরুল কি করেনি, 181খানা ক্রিমিনাল, আমাদের গড়িয়া স্টেশনে গাঁজা বিক্রি হয়। তার মানে প্রথম আমাদের দাবি ছিল প্রার্থীর এবং আমাদের দাবি ছিল যে প্রথম থানার আইসিকে চেঞ্জ করতে হবে। এবং যখন ভোটটা হয় আমরা তখন উপলব্ধি করলাম একটা আইসি চেঞ্জ হওয়াতেই এবং নির্বাচন কমিশনের এত সুন্দর ব্যবস্থাপনায় একটা বিজেপির কার্যকর্তা চর খায়নি। যারা 24 সালে 25,000 ফলস ভোট দিয়েছিল সেটা দিতে পারেনি। এবং এসআইআর আমাদের এই ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে, ফলস নাম সব বাদ গেছে, মৃত, ডুপ্লিকেট, বাইরে থাকে, খোঁজ নেই, সেই সব ভোটগুলো পড়ে যেত এইসব জায়গায়। এরা গায়ের জোরে ভোটে জিতত, গায়ের জোর ভয় দেখিয়ে ভোটে জিতত এবং ভোটের পর সন্ত্রাস করে এটা সবসময় ভয় দেখা। আমি আসবো, কিন্তু তার আগে যাদবপুরের যে বিষয়টি বলছিলাম, একেবারে কঠোর বামপন্থী থেকে যখন প্রচারের জন্য বেরিয়েছেন, মানুষকে বোঝাচ্ছেন, বিভিন্ন প্রকল্পের জন্য মানুষকে বোঝাচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, তখন কি মনে হয়েছিল যে এই সরকারকে মানুষ অনেক দিন আগে ত্যাগ করেছে মন থেকে? হ্যাঁ, মন থেকে ত্যাগ করার প্রথম কারণ হচ্ছে আমরা যারা ছোট থেকে যাদবপুরে বড় হয়েছি তখন আমাদের হাতে গীতা ধরানো হয়নি। রামায়ণ, মহাভারত, শিবাজি, আমাদের যে সমুদ্রগুপ্ত, যে অখণ্ড ভারত, তার কথা কোনোদিন বলা হয়নি। আমাদের পড়ানো হয়েছে ম্যাক্সিম গোর্কির মা পড়ো, দুনিয়া কাঁপানো 10 দিন পড়ো, কমিউনিস্ট ইস্তেহার পড়ো, হোসে মাইতির কবিতা পড়ো। আমার কি সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে একদম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো কতটুকু পড়ানো হতো? তার মানে এরা একটা মানে ন্যারেটিভকে সবসময় পরিচালিত করে। আজকে যদি আপনি চীনে চলে যান দেখবেন ওখানকার স্ট্রাকচারটা হচ্ছে কমিউনিজম, কিন্তু আলটিমেটলি পুঁজিবাদ। ভিয়েতনাম, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম বলে আমরা রাস্তা চিৎকার করেছি, কিন্তু ভিয়েতনামে এয়ারপোর্ট থেকে নামলেই প্রথম কেএফসির দোকান পাবে। তার মানে সবটাই পুঁজিবাদের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের পক্ষে বলা আর লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে বলা। আলটিমেটলি এখানে যে প্রার্থী হয়েছিলেন সে তো 23 কোটি টাকার মালিক, সে খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করে। তাহলে বিজেপি থেকে যিনি এবার জয়ী হয়েছেন তার কি আমরা 10 বছর পর কি তাকে এই মালিকানাতে দেখতে পাবো না? বা তার কি এরকম সম্পত্তি জমবে? কেন জমবে? কেন জমবে? সুশাসন আমরা দিতে এসেছি, মানুষকে লুট করার জন্য আসিনি। ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো বান্ধবীর ঘরের নিচে টাকা, কিন্তু যে ক্ষমতা আসে তার কাছেই তো এই ক্ষমতা থাকে, এই আর্থিক সম্পত্তি থাকে। এটা এত ভুল ধারণা। আপনি সারা ভারতবর্ষের 19টা রাজ্যে ঘুরে দেখে আসুন আগে উন্নয়ন কাকে বলে। মানুষের টাকা এখানে উপর থেকে নিচ পর্যন্ত আসতে 10 টাকা পেত বামফ্রন্ট। কলকাতা কিভাবে পিছিয়ে আছে, কিভাবে দেখলেন? কলকাতা পিছিয়ে নেই। আপনি বলুন তো, একটা চিংড়িঘাটার মেট্রো ওখানে 571 মিটার, সেইটুখানি জুড়তে দিচ্ছে না। আমি অভিষিক্তা থেকে উঠবো, চলে যাব দমদম, হাওড়া, সল্টলেক, করুণাময়ী, এইটুক জমি 7 দিন মাত্র ট্রাফিককে কন্ট্রোল করলে ওটা করা যায়। এটা কেন হলো না আপনি বলতে পারেন? আপনার মনে থাকতে পারে যখন মমতা ব্যানার্জি কয়লা মন্ত্রী ছিলেন, ঠিক আইটিসি হোটেলের ওপরে ওখানে শিলান্যাস করেছিলেন, শিলাদিদি বলা হতো। তাই সুতরাং শিল্প, বাণিজ্য, পুঁজির বাইরে গিয়ে এখন পৃথিবীর আধুনিকের বাইরে গিয়ে তো আমি এগোতে পারবো না। আগে আমরা সবকিছু আমদানি করতাম, আমরা এখন রপ্তানি করছি, গুলি থেকে স্যাটেলাইট। কিন্তু যে পরিমাণ তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এগুলো নিয়েও তো সাধারণ মানুষ চিন্তিত। আপনি যদি সেই উদাহরণ চান, আমি একদম পুরো কংগ্রেস আমল থেকে এখনো পর্যন্ত সবটা দিতে পারি। কিন্তু একবারও বলছেন না মোদিজি এসে প্রথম উজ্জ্বলা গ্যাস যোজনার মাধ্যমে গরিব মানুষের চোখের জলটা মুছিয়েছিল, তারা যাতে কয়লা এবং ঘুঁটিতে রান্না না করতে পারে। একবার বলছেন না, আমাদের সাম্প্রদায়িক বলা হয়, মোদির জন্য অপেক্ষা করতে হয়েছিল যে 3 তালাক প্রথা তুলতে। তালাক বলে দিলাম আর বিয়ে করতে থাকলাম একের পর এক। না, অনেক প্রকল্প তো করেছে। আজকে যদি প্রধানমন্ত্রী এত কিছু নাই করতো তাহলে এই গেরুয়ার ঝড় তো অসম্ভব ছিল। শুধু তার জন্য না, আমার ভারতবর্ষের ইকোনমি জাপানকে পেছনে ফেলে এগিয়ে গেছে। আমরা 3য় স্থানে যাচ্ছি, 4র্থ স্থানে যাচ্ছি। খুব মানে রিসেন্ট একটা ঘটনা, যাদবপুরে প্রচারের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে শুধু বিপ্লবের জায়গা যাদবপুর ইউনিভার্সিটি। এটা নিয়েও তো একটা নানান বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিতর্ক করে না, বিতর্ক করে যাদবপুরের কিছু সেকুমাকু লোকেরা,
ধর্মনিরপেক্ষতা বা বিজেপির মতাদর্শটা না জেনেই এটা বলছে। আমাদের একাত্ম মানববাদ যে দর্শন দীনদয়াল উপাধ্যায় লিখেছিলেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই পশ্চিমবাংলা আমরা আছি, যেখানে জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মরা ভোট দিয়ে বার করে এনেছিল, তারপরে এসে আবার মুসলিম লীগের সঙ্গে হাতে হাত ধরা, এই যে দ্বিচারিতা, মানুষের কাছে এখন সবকিছু পরিষ্কার। কারণ এখন বলার সুযোগ পাচ্ছি, জানার সুযোগ পাচ্ছি। এই জানা এবং বোঝার জায়গাটাই আমরা অনেক পিছিয়ে ছিলাম। আমাদের যা খাওয়ানো হতো আমরা তাই খেতাম। মুসলিম কমিউনিটি বিশ্বাস করেছে, মুসলিম আজকে না করলেও কালকে করবে। কারণ আপনি জেলে যান মুসলিম, লেবার দেখুন মুসলিম, সবকিছু মুসলিম। তাদের শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। আচ্ছা আপনি বলুন তো, বুদ্ধবাবু তো একজন সৎ আধুনিক মানুষ ছিলেন। উনি বলেছিলেন, কারণ একজন মুখ্যমন্ত্রীর কাছেই আইবির বিভিন্ন সিক্রেট এজেন্সির রিপোর্ট আছে, উনি বলেছিলেন যে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। উনি উপলব্ধি করছিলেন যে আমাদের বাংলাদেশ থেকে এসে সিপিএম এর পঞ্চায়েত অফিস থেকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। সেই কার্ড খাগড়াগড় বিস্ফোরণ তৃণমূল পার্টি অফিসের ওপরে হলো। তার মানে এটা একটা জায়গা হয়ে গেছে আমার ভারতবর্ষের কাছে, এটা এখন থ্রেট। এই পশ্চিমবাংলাকে এইবার আপনি বলুন, অনুপ্রবেশটা আমাদের রুখতেই হবে। না রুখলে কি করে হবে? আমায় জমি দেবে না আর ঘাড়ে দোষ দেবে। আচ্ছা বাংলাদেশ থেকে এলো, বিএসএফ এর দোষ, পুলিশের দোষ না। থানায় বসে সুন্দর করে আদর আপ্যায়ন করে অতিথি রাখবে, বাসুদেব কুটুম্ব বলে, তা চলতে পারে? কতদিন চলবে? মানুষ জেগেছে, ইয়ং জেনারেশন জেগেছে, শুধু ভাতার ভিক্ষাজীবী থাকতে চাইছে না কেউ। সেই কারণেই এত বড় পরিবর্তন। যেই মুহূর্তে 1500 টাকার মুখ্যমন্ত্রী বলে দিলেন একেবারে মঞ্চে যে বেকারদের দেওয়া হবে, সেই মুহূর্তেই আমরা বিজেপির দল থেকে শুনেছিলাম যে 3000 টাকা করে আবার দেওয়া হবে। আমাদের যা সংকল্প করেছি আমরা দেব। কারণ হচ্ছে আমরা এটাও সঙ্গে বলেছি, এই রাজত্বে 5 বছর আমরা এক্সটেনশন দেব, মানে বাড়িয়ে দেবো, যে কারো 40 হলে 45-এও সে চাকরি পেতে পারবে। আমরা এটাও বলেছি 1 বছরের মধ্যে সরকারি শূন্যপদ পূরণ করব। আমরা এটাও বলেছি ডিএ শোধ করব। আমরা এটাও বলেছি সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে মধ্যে সন্তান জন্মালে 50,000 টাকা দেবে শোনা গিয়েছে বিজেপি। আমরা লাখপতি দিদি বানাবো। একজন মানুষকে 1 লাখ দেবো আর 10 লাখ ঋণ দেবো, মানুষকে স্বনির্ভর করব। সারা ভারতবর্ষে লাখপতি দেবী 10 লাখ আছে। আমরাও টার্গেট নিয়েছি পশ্চিমবাংলায় সেটা করব। আর যাদবপুরের জন্য ভবিষ্যতে কি কি হতে চলেছে, এবং আরেকটু এগিয়ে যদি আমরা আসি, অভিষিক্ত থেকে যতগুলো দোকান রয়েছে সেখান থেকে বিভিন্ন কাঠমানি তোলা হতো, এবং কলকাতার তোলাবাজি একদম বন্ধ। কলকাতার বিভিন্ন জায়গা থেকে নির্মাণে কাউন্সিলররা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেগুলোও বন্ধ। আমার পূর্ব কলকাতার জমি সব ভরে ফেলেছে। আনন্দপুরের ঘটনা আপনি জানেন, 27 জনের প্রাণ চলে গেল। ওই জমির মালিক কে? কি করে হলো? প্রশাসনের নাগরিকতায়, সততার প্রতীক। যদিও 10 বছর পর থেকে আর কেউ তৃণমূলের বড় নেতা থেকে ছোট নেতা ওই সাদা শাড়ি নীল পাড় হাওয়াই চটির নিচে সততার প্রতীক লেগে তার বাড়িতে বা গেঞ্জিতে বা পার্টি অফিসে লাগাতো না। তাই সুতরাং ওনাকে অবিশ্বাসী করে। উনি ভালো মন্ত্র জানেন, ভালো শিল্পী। সারদা চলে যাওয়ার পর তার 2 কোটি টাকায় ছবি বিক্রি হচ্ছে না। মানুষকে বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না, কিছুদিন রাখা যায়, ভয় দেখিয়ে রাখা যায়। কিন্তু যখন পরিবর্তনের ঝড় আসে, এইভাবেই আসে, এইভাবেই এসছে। আর যারা পড়াশোনা করছে কলেজ স্কুল, তাদের জন্য কি কি ভাবছেন আগামী দিনে? তাদের শিক্ষার জন্য যা যা ব্যবস্থা দরকার, কারণ প্রকৃত শিক্ষা যদি আমরা না দিতে পারি, যেখানে মেধা আমার চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, আমার মেধা চলে যাচ্ছে সিলিকন ভ্যালিতে, সেই মেধা আমার পশ্চিমবাংলায় দরকার। আপনাকে প্রথমেই বললাম, সারা ভারতবর্ষের ডেস্টিনেশন ছিল পশ্চিমবাংলা। কিসে ছিলাম না আমরা এগিয়ে? আচ্ছা, মুখ্যমন্ত্রী তো কলকাতাকে ইউরোপ, থাইল্যান্ড অনেক কিছু বানাতে চাইছেন। আরে আমি আপনাকে একটা উদাহরণ দিলে সেই ক্ষেত্রে এবার কি কি হতে চলেছে, মানে আমরা মানচিত্রটা কি দেখব? একটা বৃষ্টি 106 নম্বর ওয়ার্ডস আমাদের যাদবপুর বিধানসভার এই অভিষিক্তার সামনে স্টেট ব্যাংকের একটা কিওস্কো আছে পুলিশের, সেখানে একটা লোক সাইকেল নিয়ে যেতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল। লন্ডন পেয়েছি না আমরা, আমাদের সাঁতার কাটতে হবে। এই যে চন্দ্র মারা গেলেন, শুভেন্দুবাবু সি, উনি আমায় সকালে ফোন করলেন, বলে দাদা 4 জন এমএলএ ওই পরিবারের সঙ্গে দেখা করতে যাব। উনি থাকতেন আমাদের মণ্ডল পাড়ায়। সে তার বাড়িতে যাব, তার সমস্ত মানে
তাদের পাশে আছে এটা দেখানো। কারণ এটা আমি বলছি 2 তারিখের সেই অভিজিৎ সরকার যে বেলেঘাটায় পিটিয়ে মারা গেছিল, তারপর থেকে প্রতিটি ঘটনায় আজকের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, তার লড়াইটা আমি। আচ্ছা, বাংলার মেয়ে বাংলার হয়ে কাজ না করে বাইরের জন্য ভাবছে, পশ্চিমবঙ্গকে বিক্রি করার কথা ভাবছে, এত লুট কাটমানি, চোর, মাফিয়া, গুন্ডা, এতগুলো শব্দের সঙ্গে বাঙালি পরিচিত হয়ে গেছে। বাংলার মেয়েকে তো এইভাবে দেখতেই চাইনি বাংলা কখনো। আর ওনাকে আইপ্যাক যা, আপনাকে বলি প্রথমে সততার প্রথমেই মামাটি মানুষের সরকার। আচ্ছা, মামাটি মানুষ আপনি যদি ইতিহাসটা ঘাটেন দেখবেন ভৈরব গঙ্গোপাধ্যায়ের একটা যাত্রাপালা ছিল, নট্য কোম্পানি। সেই যাত্রাপালার নাম ছিল মামাটি মানুষ, এটা বাংলাদেশের স্লোগান। তারপরে দেখলেন আপনি কি দিদিকে বলো ফোন নাম্বার, তারপর ফোন ধরে না। মানে এরকম প্রতি মুহূর্তে দুয়ারে সরকার দেখলেন কি করলো আমি জানি না। স্বাস্থ্য সাথীর কার্ড যেখানে হসপিটালে গিয়ে বাইরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেশেন্ট মারা যাচ্ছে, আয়ুষ্মানকে আটকে রাখা হলো। আমাদের 190 খানা যে সারা ভারতবর্ষে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট গুলোকে এখানে করতে দেওয়া হলো। আমরা বিশ্বকর্মা যোজনায় মানুষ আমাদের আটকে দেওয়া হলো, ডিএমদের ধমকে বারণ করে দেওয়া হলো। এই যে কাজগুলো আটকে রেখেছে, সারা ভারতবর্ষ একদিকে চলছে আর এনি অন্যদিকে চলছে না। আর স্টিকার গভর্নমেন্ট তো এটা 80 কোটি মানুষকে স্টিকার গভর্নমেন্ট। আমি আপনাকে বললে বুঝতে পারবেন যে এই যে রেশন দোকানে আমরা ফ্রিতে চাল গম দিই, এফসিআই মানে কি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, রেশন দোকানগুলিতে কে দেয়? ভারত সরকার। আমাদের এত উৎপাদন এত আছে এফসিআই, আমরা 10 বছর মানুষকে খাইয়ে পরে রাখতে পারি। তাই সুতরাং এই যে চাল গম তেল ডাল দেওয়া হলো, উনি বললেন আমি দিচ্ছি। আপনি বলবেন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, যখন ওখান থেকে দিল্লি থেকে ইনকোয়ারিতে আসে স্টিকারটা তুলে দেয় বাংলা সড়ক যোজনাটা। এই যে প্রধানমন্ত্রী প্রত্যেকের যে গরিব মানুষ তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উনি বাংলার বাড়ি করে স্টিকার লাগিয়ে দিলেন। কিন্তু আমরা তো এটাও শুনেছি যে মোদি আর মমতা এই যে দুটোকে কোট আনকোট দিয়ে বলা তো যে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে, তারা দুজনে মিলে এই ব্যবসাটা করছে। এই দেখুন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জি ওনার বাড়িতে গিয়ে মালপোয়াও খেয়েছিল। কারণ তখন আমার কাছে মূল বিষয় ছিল সমাজের, ওরা যে শ্রেণী শত্রু বলে যেরকম, সেরকম পশ্চিমবাংলাটাকে যে শেষ হচ্ছে তাকে যে বেরিয়ে আনতে হবে। কারণ আমরা রাষ্ট্রবাদ আর জাতীয়বাদের কথা বলি, আর বামপন্থীরা আন্তর্জাতিকবাদের কথা বলি। ডিপ টেস্ট থেকে শুরু করে সবাই এর সাথে যুক্ত, এরা যুক্ত। তাই সেই কারণেই আমরা সবসময় চেয়েছি এই আগের অপশাসনটা মুক্ত হই। তখন আমরা আরএসএস এর পত্রিকার স্বস্তিকাকে তাকে দুর্গার সঙ্গেও তুলনা করেছি। তো সুতরাং এই সম্পর্ক ঠিক আছে। তারপরেও 5 বছর পর থেকে আমরা যে দেখলাম গণতন্ত্রের গলাকে কিভাবে টিপে ধরে রাখা যায় সাধারণ মানুষ সব বিরোধী দলদের, এটা পশ্চিমবাংলায় দেখলাম। আপনারা দেখবেন যখন গণশক্তিতে ছবি বেরোয়, দিল্লিতে যখন সব দল মিটিং করে বিজেপির বিরুদ্ধে, তখন মমতা ব্যানার্জির ছবিটা বাদ দিয়ে বেরোয়। আবার জাগো বাংলায় যখন ছবি বেরোয় তখন বেরোয় হচ্ছে সীতারাম ইয়েচুরির ছবিটা বাদ দিয়ে। তো সুতরাং এই যে ইন্ডিজোটের ঘোট পাকানো বিজেপির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের জন্য কাজ না করা, আমরা তো উড়িষ্যার মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছি না, পাশেই তো ছিল। এমন শিক্ষিত ভদ্রলোক আর কোথায় আপনি পাবেন? তা এত উন্নয়ন করেছে কেন্দ্রের টাকা দিয়ে। আপনি পুরীর মন্দিরে 10 বছর আগের ছবির সঙ্গে বর্তমানের ছবি মিলিয়ে, দীঘার মন্দিরটা কি তাহলে সেটাই কাল হলো বলে মনে হচ্ছে? না না, ওটা একটা কালচারাল সেন্টার, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, গিমিক চিমিক দিয়ে চলেছে। আগের বার পায়ে ব্যান্ডেজ নিয়ে ঘুরে জিতে গেছিল। তা এবার তো মন্ত্রিসভার বুদ্ধবাবুর থেকে তো শেখার উচিত ছিল। তো উনি তো চেয়ারই ছাড়লেন না, আজকে রাজ্যপালের হাতে ক্ষমতা যেতে হলো। এখন সরকারটা যেহেতু ভেঙে গেলে রাজ্যপালের কাছে। আমরা এখন আছি, আজকে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি হিসাব মতন রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে। তো সুতরাং কালকে শপথ হবে, নতুন মুখ্যমন্ত্রী হবেন আমাদের সকলের প্রিয় তর্ক নেতা শুভেন্দু অধিকারী।
এটা আমাদের জয় না, এটা আচ্ছা, শুভেন্দু জনগণের জয়। অধিকারীর এই যে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হওয়ার যে বিষয়টি, একটা সময় তৃণমূলে তো তিনি একদম দাপিয়ে বেরিয়েছেন এবং বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হয়ে কাজ করেছেন। এক একটা এমন পরিকল্পনা তার যেন মানুষ হার মানতে বাধ্য হয়েছে। সেই মানুষটি বিজেপিতে গেল, লড়লো, ভবানীপুরের এরকম একটা ভোট 15,000 ভোটে লিড করেছে মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে গিয়েই আজকে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে। তৃণমূলের লোক ছিলেন তিনি, মানে আমরা যদি পাস্ট দেখি, এইটা নিয়ে তো একটা কথা হচ্ছে যে ভবিষ্যতে কি সেই ছাপটা তার আসতে মানে পারে। আমি যেরকম থাকবো সেরকমই আমায় থাকতে হবে, একদম কনস্ট্যান্ট। কারণ ইতিহাস রচনা করে মানুষ, হুম জনগণই গণদেবতা। হুম একদম, তারা একদম। যাকে আশীর্বাদ করবে, তারা যাকে আনবে, কোন শক্তি আছে তাকে আটকাবে? আপনারা কি চাইছিলেন দল থেকে শ্রমিক ভট্টাচার্য হোক নাকি না। শুভেন্দু অধিকারী? দেখুন, আপনি যদি গত 5 বছরের পুরো লড়াইটা, আমি কথাটা তখন কেটে গেল, 4 জন এমএলএ কে পাঠিয়ে দেওয়া হলো, তার বাড়িতে আমরা গিয়ে দেখলাম তিনি তৃণমূলের সমর্থক। এমএলএরা কথা বললেন, পাশে থাকার আশ্বাস দিলেন, কিছু ব্যবস্থা দিলেন, এবং তারপরে সেই খবর পেয়ে ওই আমি নির্বাচনের আগেও যাকে বলেছি, দেবব্রত মজুমদার, তার ডাকনাম হয়ে গেল, একজন এমএলএ ডাকনাম হয়ে গেল গ্যারেজ মলয়। এবং 10খানা, যদি যাদবপুর বিধানসভা দেখেন তাতে 10খানা হচ্ছে কর্পোরেশনের ওয়ার্ড, সে সেখানে দাঁড়ানোর সুযোগ পেল না, সে চলে গেল টালিগঞ্জে 97 গিয়ে দাঁড়ালো। তো এমন একজন এমএলএ। তারপরে এখানকার কাউন্সিলর 106 নম্বর ওয়ার্ডে, যে দুলাল দাস ঠাকুরের ছেলে অরিজিৎ দাস ঠাকুর, তারা ছুটে গেল সরকারের 2 লাখ টাকা নিয়ে, ও মরে গেল। যে কোনো মৃত্যুতে 2 লাখ, সে মদ খেয়ে মরুন, যেভাবে মরুন, মেয়েদের অপমান করার মানে সাহস পায় তাতেও টাকা দিয়ে দেয়, তার রেট বেঁধে দেয়। হোটেলে যেমন ডিম ভাত থেকে সবজি ভাত, তার একটা রেট থাকে, মেয়েদের অপমান করারও সেই রেট থাকে। আর কিভাবে অভয়ের আন্দোলনটা হয়েছে, মানুষের আন্দোলন, সিপিএম বলে আমরা করেছি। আজকে যখন সেই সিপিএমই আবার ন্যারেটিভ তৈরি করছে, বিচারটা পায়নি, তার মা জানে কেন ওই প্রমাণটা লোট হয়েছে, তার ভেতরের জ্বালা, সে সিস্টেমে ঢুকে তার শাস্তি দিতে চাইছে। সবাই ছিনতাই করার ধান্দায় আছে। তারপরে আন্দোলন কি হলো, লোপাট কিভাবে হলো, মানুষের কাছে পরিষ্কার। মানুষ সবাইকে সেই কারণে দুহাত ভরে আশীর্বাদ করেছে, সবাই সেই কারণে এসছে। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ, তাদের প্রণাম জানাই যে দেরিতে হলেও ভুল বুঝেছে। কারণ 21 সালেই এই পরিবর্তন হয়ে যেত। 77খানা সিট আমরা হেরেছিলাম 5000-এর নিচে। কিভাবে ওনারা জিতেছিলেন ওনারা জানেন। এরা শুধু লুট করতে এসেছিল মানুষের। একটা মুখোশধারী সরকার ছিল, জঙ্গলের একটা রাজত্ব তৈরি করেছিল, এবং সে ক্রিমিনালদের সরকার। সন্দেশকালী থেকে শুরু করে যেখানে তাকাবেন আপনি বলুন, মানুষ আর কত ধৈর্য ধরে থাকবে? মানুষ তার প্রতিফলন দেখিয়েছে। আগামী দিনে ভয়মুক্ত বাংলা হবে, তাই তো? না, হ্যাঁ, আমরা তো ভয় তো চলে গেছে, ভরসার বাংলা হলো এবার। আমরা আজকে কথোপকথন শেষ করব, তবে তোমার যে আপনার যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম তার মধ্যে থেকে আরো কয়েকটা জেলা উঠে আসছে, জায়গা উঠে আসছে। আর তার মধ্যেও দলে যখনই একটা অভিনয় জগৎ থেকে প্রার্থী দাঁড়াচ্ছে, তারা ভোটের জন্য কাজ করছে, তখনই একটা প্রশ্ন আসে যে মানুষের জন্য তারা ভাববে না, তারা নিজেদের জন্য ভাববে, নিজের সিনেমার জন্য ভাববে। সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস থেকে যারা যারা প্রার্থী ছিল তাদেরকে নানান কথার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এইবার যারা বিজেপি থেকে দাঁড়িয়েছে, যেমন হিরণ চট্টোপাধ্যায় বিপুল ভোটে জয় হয়েছে, আগামী দিনে কি তারা নিজের সিনেমার জন্য ভাববে, রাজনীতিকে নিয়ে, নাকি রাজনীতির জন্য মানুষকে নিয়ে ভাববে? দেখুন, হিরণের কথা যখন বললেন, তার ইলেকশনের দায়িত্বে আমি ছিলাম, ক্যান্ডিডেট ইনচার্জ হিসাবে আমি খড়গপুরে ছিলাম। নাম ঘোষণার সাথে সাথে ওখানে উপস্থিত রূপা গঙ্গোপাধ্যায় আছে, আমি পাপিয়া বলছি, অধিকারী, উনি রুদ্রনীল কিন্তু 21 ঘোষ। সালেও জিতেছে, সে হারা সিট। প্রদীপ সরকার তখন তৃণমূলের এমএলএ, তাকে হারিয়ে হিরণ জিতেছে। হিরণ জেতার পর সিনেমার দিকে কিন্তু ওইদিকে তাকায়নি, ও মানুষের উন্নয়ন কিন্তু এটা বলা হতো যে বিরোধী দল, তাই তাকে ব্যান করা হবে, ইন্ডাস্ট্রি ব্যান কালচারের সঙ্গে তাকে কেন্দ্রের থেকে প্রচুর মুখোমুখি টাকা হতে হবে। এনেছে। ও সিট চেঞ্জ হয়ে যাওয়ার পর স্বয়ম্পু করে সে জিতছে। কিভাবে জিতছে? তার মানে আমরা যারা আনি, আমাদের মতাদর্শ পার্টি মানব সেবা, সমাজের শেষ প্রান্ত পর্যন্ত আমাদের সেবাকে পৌঁছে দিতে হবে। সেই কারণে একটা চালা হচ্ছে প্রধানমন্ত্রী। কারণ আপনি চন্দনা বাউরিকে তো জানেন, এমএলএ হয়েছিলেন, উনি কি কাজ করতেন? উনি একজন অসংগঠিত শ্রমিক ছিলেন, মাথায় করে ইট বইতেন। আচ্ছা, এটা সত্যি কথা বলুন তো, যে টলিগঞ্জে যখন অরূপ বিশ্বাস দাঁড়িয়েছে, তার অপোজিট পার্টি যখন পাপিয়া অধিকারী, যে পরিমাণ ভোটে তিনি জয়ী হয়েছেন, এটা কি আশা রেখেছিলেন? দেখুন,
আমরা মানুষের মন বুঝেছি যখন পরিবর্তন যাত্রা হয়েছে, পরিবর্তন সংকল্প সভাগুলো হচ্ছে, মানুষের উপস্থিতি সোনারপুরেও কিন্তু সেম, যখন রূপা গঙ্গোপাধ্যায়ের অপোজিটে লাভলি আমরা মৈত্র, 24-এ তার রিফ্লেকশন পেয়েছি। আপনি বলুন যাদবপুর বিধানসভা 21-এ যা ভোট পেয়েছিল, 24-এ তার 5% ভোট বেশি পেয়েছি। তো সুতরাং রিফ্লেকশন, আমাদের ডিফারেন্স ছিল 17,000, বাদ গেছে 54,000। তাই আপনাকে ভাবতে হবে যে এরা জোর করে জিততো। আর রূপকার করে টালিগঞ্জের রূপকার অরূপ বিশ্বাস, যে একটা জলের বোতল ছাড়ে না, মেসিকে সে ঢেকে রাখে। এরা কি মানুষের প্রতিনিধিত্ব ছিল? শুধু ধমক চমকের প্রতিনিধিত্ব ছিল, আর নিজেদের সম্পত্তিকে বৃদ্ধির প্রতিনিধিত্ব ছিল। আমি যেখানে গেলাম, ফিরদৌসী বেগমে 1200 কোটি টাকার মালিক হয়ে গেল 2011 থেকে 2026-এ। তার মানে এবার নতুন সরকারের জন্য মানুষ সত্যি ওই যেটা প্রথমে বললাম যে নতুন স্বপ্ন, নতুন ভাবে বাঁচার একটা সুযোগ পেতে চলেছে। এবার এইটা তো মানুষ বুঝিয়ে দিয়েছে যে যদি তোমার অপশাসন চলে, তোমার ক্ষমতা তুমি ব্যবহার করে মানুষকে দমিয়ে রাখো, মানুষ এই পরিবর্তন আনতে একবারও ভাববে না। আর শেষ করব, তবে আমি আপনাদের মাধ্যমে একটা সমস্ত জনগণকে, ভারত যে দলেরই থাক না কেন, সে তৃণমূলের একসময় সমর্থন করতে পারে, সিপিএম কে করতে পারে, আপনাদের মাধ্যমে আমি সকলকে গৌরীক অভিনন্দন জানাই। আগামী দিনের পশ্চিমবাংলা, ভারতবর্ষে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে, এই ভাবনা থেকে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আপনারা সবাই একটা সুস্থ সুন্দর বাংলা করতে সবাই পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আপনারা আপনাদের সমালোচনা থাকলে করবেন, এই আশাই কারণেই রাখছি। কারণ 5টা বছর পর আপনারাই পারেন পরিবর্তন করে। আসল কথা, শক্তি হচ্ছে জনগণ। আর যারা বিরোধিতা করেছিল, মঞ্চে উঠে বিজেপি পার্টির হয়ে নানান মন্তব্য করেছিল মানুষের কাছে, তারা যদি ফিরে আসতে চায় তাদের জন্য কি দরজা খোলা থাকবে না? পার্টির সিদ্ধান্ত, পার্টি এই মুহূর্তে মূল লক্ষ্য আমাদের যা যা আমরা সংকল্প নিয়েছি, আমরা সংকল্পপত্র জনগণের কাছে প্রকাশ করেছি। 5 বছরের মধ্যে শিল্প আমরা গড়ে তুলবো, শিল্প তালুকগুলো গড়ে তুলবো, আমাদের পরিবেশকে রচনা করব, আমাদের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারকে আরো তৈরি করব, সুন্দর করব। শুধু রং, নীল সাদা রং দিয়ে ভরে দেব না, আমাদের অনেক কাজ আছে। আমাদের গভীর সমুদ্র বন্দর করব, এই সবটা যে করব, করার যে সময় 5 বছর, মানুষ তার রিফ্লেকশন দেখবে। আর শেষ প্রশ্ন করব, এই যে এখন গান চলছে, হ্যাঁ, বিজেপির একটা মিউজিক ট্র্যাক আমরা দেখেছি, তৃণমূলের মিউজিক ট্র্যাক, যে যেরকম ভাবে পারছে সে এগিয়ে রয়েছে। তো না, পার্টি লাইনে আমরা ঠিক জায়গায় আছি। এখন মানুষের ভেতরের ক্ষোভ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে আসে, এবং তার রিয়াকশন কেউ কেউ বাঁচতে চায়। আপনি শুনেছেন গানটা? না, আমার শোনা হয়নি, সেই অর্থে আমি এইসব শুনি না। আমি পার্টি স্ট্রাকচারের লোক, পার্টি স্ট্রাকচারের মধ্যেই সব কাজ করতে ভালোবাসি। পার্টি যেখানে যেরকম পাঠায়। 21 সালে খড়গপুর ছিলাম, যাদবপুরের লোক হয়ে সোনারপুর উত্তরে বিধানসভা হারা সিট, 37,000-এ হারা সিট, সেই সিট আমরা 9,807 ভোটে জিতিয়ে আনলাম। এটাই আমার কাছে পাওনা। ওখানকার উন্নয়ন হয়নি, কি হয়নি, সারাক্ষণ ঘুরে আমার খুব কষ্ট লেগেছে যে শহরের এত কাছে থেকে এটা কেন। এটা করা যায়, করার সুযোগ আছে, ফেরিগুলো সব বন্ধ হয়ে গেছে। এই সবটা নিয়ে মানুষকে আমরা একটা সুস্থ জীবন দিতে চাই। মানুষ ভিক্ষা করবে না, মানুষ নিজে ঘুরে দাঁড়াবে, সে আয় করবে, তার আত্মসম্মান নিয়ে মানুষ চলবে। আর বাংলা থেকে কাউকে যাতে বাইরে যেতে না হয়। পরিযায়ী শ্রমিকরা যেভাবে এসে ভোট দিয়েছে, তারা যেন বাংলায় থাকতে পারে তার পরিবারের সাথে। একদম একদম। আজকের কথোপকথন এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের কথোপকথন? আপনি কি বুঝলেন আপনার ভবিষ্যতের জন্য আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং কোনো হিংসাত্মমূলক বার্তা ছড়াবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন।